ল অ্যান্ড লতে যদি একটি আইন বিষয়ক অনুষ্ঠান এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে আইন বিষয়ক তথ্য উপাত্ত এবং ইনফরমেশন দিয়ে সাহায্য করবার জন্যে আমাদের কাছে রিয়েল স্টেট আমাদের বাঙালিদের মূলত বাঙালিদের কাছে একটা বড় অনুষঙ্গ। এই ল অ্যান্ড লাতেতে আমরা রিয়েল স্টেট রিলেটেড সমস্ত রকমের এই অর্থনৈতিক অবস্থা বেসিসে রিয়েল এস্টেটের কী সিচুয়েশন তা আপনাদের সামনে জানাবার চেষ্টা করব। আমাদের মাঝে আজকে এসেছেন আমাদের পরিচিত মুখ এবং এক নামে আপনারা যারা সবাই চেনেন, আমাদের অ্যাটলিস্ট আমাদের বাঙালি কমিউনিটিতে আমরা সবাই তাকে চিনি, মনির ইসলাম। আমি ধন্যবাদ জানাই মিস্টার মনির যে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে, এবং আপনি ব্যস্ত মানুষ আমি জানি, আপনি রিয়েল এস্টেট নিয়ে প্রচণ্ড ব্যস্ত, আপনার নিজস্ব বিল্ডার্স বিজনেস আছে যেটা আপনি একটা উইং চালু করেছেন, সেটাতেও ব্যস্ত। এরপরেও আমার ডাকে সাড়া দিয়ে এই ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মিস্টার সিনহা। নন্দন পরিবারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সময় উপযোগী একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, আর সেই সাথে আপনার মতো একজন সুনামধন্য ব্যারিস্টারের সাথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ মিস্টার মনির। মিস্টার মনির ইনফ্যাক্ট 1991 সালে এসছেন আমেরিকাতে স্টুডেন্ট হিসেবে। উনি এসেছিলেন ডিপল ইউনিভার্সিটি শিকাগোতে, যেখান থেকে উনি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন। এরপরে উনি কাজ করেছেন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে ট্রান্স ইউনিয়ন্সের হেড অফিসে। উনি রিয়েল এস্টেট বিজনেসে এলেন এবং রিয়েল এস্টেট বিজনেসে এসে প্রথমে হোম লাইফ যে রিয়েল এস্টেট ব্রোকারেজ তাতে জয়েন করেন, হোম লাইফ ফিউচারিং। পরবর্তীতে উনি রিম্যাক্স এইসে সুইচ করেন এবং আমার জানা মতে উনি রিম্যাক্স এইসে বোধ হয় লাস্ট 5 years, যদিও জানি উনি মিস্টার মনির মোর দ্যান এ ডেকেড এই বিজনেসের সঙ্গে, যেটা অনেক বিরাট একটা সময় উনি এই বিজনেসের সঙ্গে জড়িত। উনি কন্টিনিউয়াস লাস্ট 7 years রিম্যাক্স এইসে টপ প্রডিউসার অ্যাওয়ার্ড পেয়ে আসছেন এবং আমি আশা করি এবং আমার বিশ্বাস বোধহয় এবারেও আপনি টপ প্রডিউসার অ্যাওয়ার্ড পাবেন রিম্যাক্স থেকে। এটা একটা বিরাট পাওনা। ধন্যবাদ মিস্টার সিনহা। হ্যাঁ, আমি নিজেও আশাবাদী। সোফার যেরকম সেলস আমরা খবর পেয়েছি সেই হিসাবে এখন পর্যন্ত আমি 1 নম্বরেই থাকার কথা এই বছরে, বাট স্টিল উই হ্যাভ ফিউ ডেজ লেফট, সো ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন, বাট আই এম ভেরি হোপফুল টু গেট দ্য টপ প্রডিউসার অ্যাগেন দিস ইয়ার। না, আমরা আশা করছি 8ম বারের মতো আপনি টপ প্রডিউসার অ্যাওয়ার্ড পাবেন। এছাড়াও মিস্টার মনির এছাড়াও অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছেন, যার মধ্যে প্রেসিডেন্টস ক্লাব অ্যাওয়ার্ড, ডায়মন্ড ক্লাব অ্যাওয়ার্ড, গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড, এরকম কিছু অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন এবং আরও অনেক অ্যাওয়ার্ডে উনি পেয়েছেন। তারপরে একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন, মিস্টার মনির আমাদের কমিউনিটিতে খুব অ্যাক্টিভ। তো মিস্টার মনির, অ্যাকচুয়ালি আপনার কাছে যেটা জানতে চাইবো প্রথমে, এই রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আমার বোধহয় এখন রিয়েলটর বোধহয় আপনার রিয়েলটর হিসেবে ব্রোকার হিসেবে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট অ্যাপ্রোচ করে, আপনার মতে কী মনে হয় যে কোন ধরনের কোয়ালিটিস এ রিয়েলটর শুড ডিজার্ভ? সব থেকে বড় বেনিফিটটা যদি পেতে হয় একটা ক্লায়েন্টের, কী কোয়ালিটি থাকা দরকার? ধন্যবাদ মিস্টার সিনহা। একজন রিয়েলটর ডেফিনেটলি তার নলেজ থাকতে হবে রিয়েল এস্টেটের বিষয়ে, কারণ একজন বায়ার যখন বাড়ি কেনার চিন্তাভাবনা করেন, ডেফিনেটলি তারা বাড়ির ব্যাপারে সম্যক ধারণা থাকার কথা না, বা থাকলে অনেক কম থাকে। সেই জন্য একজন রিয়েলটর অবশ্যই তাকে অগাধ নলেজ থাকতে হবে আর অনেস্টি থাকতে হবে। অনেস্টির সাথে সে তার ক্লায়েন্টকে ইনফরমেশন দেবে এবং সেই হিসাবে মনে করেন যে ক্লায়েন্টও যেন আস্থা রাখতে পারে, সো সেভাবে নিজেকে অ্যাপ্রোচ করতে হবে। অনেস্টিটা ভেরি ইম্পর্টেন্ট এবং এর সঙ্গে নলেজ। আমি বিইং এ রিয়েল এস্টেট লয়ার বলতে পারি যে আমার প্র্যাকটিস টেনিওরে ইনফ্যাক্ট লাস্ট 2 years অফ কোভিড ওয়াজ দ্য বুমিং টাইম ইনফ্যাক্ট ফর এভরি রিয়েল এস্টেট লয়ার্স। এখন লয়ারের বুমিং টাইম অবভিয়াসলি রিয়েল এস্টেট এজেন্টের বুমিং টাইম হওয়াতে আমরা বুমিংয়ে ছিলাম, কারণ এত হট মার্কেট এবং এত রাশ ছিল। আপনাদের বিজনেসও রিয়েল এস্টেটের বিজনেসটাও সেরকম ছিল। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে কোভিডে সিচুয়েশনে যেটা হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল খুব বিজনেসটা স্লো যাবে, সেখানে কোভিডের সময় রিয়েল এস্টেট বুমিং হবার কারণটা কি, আপনি কি মনে করেন? খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন। কোভিডের সময় আমরা সবাই জানি মার্কেট স্লো হওয়ার কথা, কারণ আমাদের কাজকর্ম অনেকের চলে গিয়েছে, অনেকে অসুস্থতার কারণে কাজে যেতে পারেনি, বাট তারপরেও আমাদের মার্কেটটা অনেক বুমিং ছিল। এর কয়েকটি কারণ ছিল।
নাম্বার ওয়ান কারণ ছিল আমরা জানি যে গভর্নমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছিল, যারা কাজ নেই বা সাপ্লিমেন্টে যে সাপোর্টটা দরকার সেটা দিচ্ছিল। প্লাস রিয়েল এস্টেটের মেইন যে জিনিসটা ছিল, আমরা যেটার উপরে সবসময় ডিপেন্ডেন্ট, সেটা হলো ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট টাইম দ্যাট টাইম ইট ওয়াজ সো লো থাকার কারণে মানুষের অ্যাফোর্ডেবিলিটিটা বেড়ে গিয়েছে। যেহেতু ইন্টারেস্ট রেট লো, আমার মান্থলি মর্টগেজটা লো হবে, তো ওইটাও একটা কারণ ছিল। তো মূলত এই দুটি বিষয়ের উপরেই আমাদের মার্কেটটা অনেকখানি আপনার এই চেঞ্জিং ফ্যাক্টর যদি বলা যায় তাহলে বা হাঁটছিল। আমি দেখেছি যে ইন্টারেস্ট রেট আসলে বলা যায় সর্বকালের লোয়েস্ট ইন্টারেস্ট রেটটা দেওয়া হয়েছিল। আমরা বোধহয় রিয়েল স্টেটে যেটা হয় যে ইন্টারেস্ট রেকারিং বেসিসের যে পেমেন্টটা আমরা দিই, সেই জায়গাটা যদি আমরা কম পাই তাহলে স্বভাবতই আমাদের ইয়েটা বেড়ে যায়। প্লাস কিছু গভর্নমেন্ট সাপোর্টও বোধহয় একটা কজ করেছিল। ইউ আর ভেরি মাচ কারেক্ট। কিন্তু আমরা কিন্তু লাস্ট ফিউ মান্থস, আমি ফিউ মান্থস বলবো এই কারণে, শুরু হয়েছে ধরুন লাস্ট 3 থেকে 4 মাস, আমাদের ফার্স্ট কোয়ার্টারটাও বোধহয় খুব খারাপ ছিল না, কিন্তু তারপর থেকে যে ডাউন ট্রেন্ডটা শুরু হলো, বরঞ্চ ভালো হওয়া উচিত ছিল, কিন্তু এটা উল্টো দিকে যাবার কারণ বলে আপনি কি মনে করেন? অ্যাগেইন আমাদের যখন মার্কেটটা বুমিং ছিল, তার কারণ ছিল ইন্টারেস্ট রেট অল টাইম লো ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছিল, তখন আস্তে আস্তে ডিমান্ড কমে যাচ্ছিল। কারণ যেহেতু আমার খরচ বেড়ে যাবে, মান্থলি পেমেন্ট বেড়ে যাবে, তখন বায়াররা অন দ্য সাইডে ছিল। সেই হিসাবে সাপ্লাই ছিল কিন্তু ডিমান্ডটা একটু কম ছিল। সো ওইটাই মেইন ফ্যাক্টর যে আমাদের ইন্টারেস্ট রেট বাড়ার কারণে বায়াররা সরে যাচ্ছিল, যার ফলে মার্কেটটাও কিছু ড্রপ করেছে। আমরা দেখেছি আগে যেরকম মার্কেট অনেক হাই ছিল, আস্তে আস্তে স্লো হয়েছে। যত ইন্টারেস্ট বাড়ছে ততই স্লো হয়েছে। আপনার মতে ইন্টারেস্ট রেট হাইকিংটা কি মেজর ফ্যাক্টর, শুধুমাত্র মেজর ফ্যাক্টর কিনা এই কোভিড কালীন সময়ে মার্কেটটা হাই হওয়া, এবং কোভিডের পরবর্তী সময়ে যখন ইন্টারেস্ট বাড়লো ইন্টারেস্ট রেট, তখন কমে যাবার একমাত্র মুখ্য কারণ কিনা, অথবা অন্য কোনো ফ্যাক্টর আপনার মতে কাজ করছে কিনা? যখন কোভিড সময়কালীন আমাদের মার্কেটটা বুমিং ছিল, তার আরেকটা কারণ ছিল যে আমাদের যেহেতু সাপ্লাই কম ছিল। এখন বলতে পারেন যে সাপ্লাই কেন কম ছিল, আমরা যখন ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে পড়ি, সাধারণত তখনই আমরা বাড়ি বিক্রি করা বা অন্য কোনো প্রপার্টি বিক্রি করার চিন্তাভাবনা করি। কিন্তু যখন আমরা গভর্নমেন্ট থেকে বিভিন্ন সাপোর্ট পাচ্ছি, তখন আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা অনেক কমে যাচ্ছে। রাইট। তো প্লাস আমাদের অ্যাফোর্ডেবিলিটি বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের মর্টগেজ রেটটা অনেক কম ছিল। সো বিশেষ করে এই দুটো কারণেই, যেহেতু এটা ইকোনমিক্সের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যেহেতু আমাদের সাপ্লাই কম ছিল, ডিমান্ড বেশি ছিল, অ্যাফোর্ডেবিলিটি বেশি ছিল, যার ফলে মার্কেটটা তখন বুমিং ছিল। অ্যাট দ্য সেম টাইম এখন যখন আমাদের ইন্টারেস্ট রেটটা হাই হয়ে যাচ্ছে, তখন আবার আপনার সাপ্লাইটা বেশি, অনেকেই ছেড়ে দিচ্ছে যেহেতু আমার মান্থলি খরচ বেড়ে যাচ্ছে, মর্টগেজ বেড়ে যাচ্ছে। তো যার ফলে মার্কেটে প্রচুর বাড়ি আসতো, তখন আবার সাপ্লাইটা বেড়ে গিয়েছে, কিন্তু ডিমান্ডটা আবার কমে গিয়েছে, যেহেতু বায়ারদের যে থার্স্ট, কেনার যে ক্যাপাসিটি বা কেনার যে ইচ্ছে, সেটা কমে গেছে ইন্টারেস্ট রেট হাইকিংয়ের জন্য। কারেক্ট। রাইট। মার্কেটে এখনও সাপ্লাইটা ইনফ্যাক্ট সেই তুলনায় নেই, যদিও যে সমস্ত মার্কেটে প্রপার্টি আসছে রিয়েল স্টেট, সেগুলো টেকনিক্যালি আপ টু দ্যাট মার্কের কোয়ালিটির ইনফ্যাক্ট প্রপার্টি না। সো আপনি কি মনে করেন যে আসলেই সাপ্লাইটা, অ্যাবান্ডেন্স অফ সাপ্লাই এখনও আছে, যে মার্কেটে এটার একটা এফেক্ট হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। আসলে মার্কেট যদিও স্লো, আমাদের সাপ্লাই কম হওয়ার কারণটা কি, আপনার প্রাইস অলরেডি অনেক ড্রপ করেছে। সো যারা বিক্রি করা প্রয়োজন, তারা অন দ্য সাইডে থাকছে, তারা চিন্তা করছে যে মার্কেটটা একটু বাড়ুক, তারপর আমি মার্কেটে আনবো। তো যার ফলে আমাদের সাপ্লাইটাও কম। মিস্টার মনির, আপনার কথা থেকে আমি যেটা কিছুটা বুঝতে পারলাম যে ইন্টারেস্ট রেট যে হাইক হচ্ছে এক্সপোনেনশিয়ালি, দ্যাটস এ মেজর ফ্যাক্টর ফর এই রিয়েল স্টেট মার্কেটের এখনকার যে ডাউন ট্রেন্ড, একটু দাম কমে যাওয়া বা একটু স্লো হয়ে যাওয়া, এটার একটা ফ্যাক্টর। বাট আপনি কি মনে করেন যে এই ইন্টারেস্ট রেট হাইকটাই মুখ্য ফ্যাক্টর বা ভূমিকা রাখছে এই রিয়েল স্টেট মার্কেটের ডাউন ট্রেন্ডের জন্য?
ইন্টারেস্ট রেটটা আমি পার্সোনালি মনে করি ওয়ান অফ দ্য মেইন রিজন, বাট এরপরেও আরও ছোট ছোট কিছু কারণ আছে যেগুলো মনে করেন যে আমরা এখন জানি আমাদের ইনফ্লেশন চলতেছে, মুদ্রাস্ফীতি যেটা আমরা বলি। সো যখন ইনফ্লেশন থাকে তখন আসলে সবার মনে একটা ভয় থাকে যে মার্কেট কি হয়, কোন দিকে যায়। অ্যাট দ্য সেম টাইম যখন ইন্টারেস্ট রেটটাও এফেক্ট করতেছে, এটা আরও কত বাড়ে, স্বাভাবিকভাবে একটা টেনশন থাকে যে এটার পরে আমি আমার পেমেন্ট অ্যাফোর্ড করতে পারবো কি না, কত বেড়ে যায়। তো একটা জিনিস কি, যখন সবাই একটু টেনশনে থাকে যে আমি যদি কোনো কিছু কনফার্ম না হই তখন আই বেটার স্টে অন দ্য সাইড। হ্যাঁ, সো ওই সময়টাই এখন আমাদের পার হচ্ছে। বাট ইট নট নেসেসারি যে এটার মানে হলো যে আমি আর আসবো না বা আমি দেখতেছি না বা আমার কোনো ইন্টারেস্ট নেই, এটা তা না। আবার হয়তো যখন দেখা যাবে যে ইন্টারেস্ট রেট মনে করেন যে আর বাড়াচ্ছে না, আমরা যখন জেনে যাব তখন আবার যারা সাইড লাইনে দাঁড়িয়েছিল তারা সবাই একসাথে ঢুকবে, তখন হয়তো সেরকম সাপ্লাই থাকবে না, তখন আবার মার্কেট বাড়া শুরু হবে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আবারও শুনব মিস্টার মনিরের কাছে থেকে।